নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা প্রথম এই ইউটিউব চ্যানেলে উইকলি মার্কেট আপডেট করতে চলেছি। আমরা দেখব প্রত্যেক সপ্তাহে রবিবার সকাল 10টাতে এই উইকলি মার্কেট আপনারা এই ইউটিউব চ্যানেলে পাবেন, যেটা আমি গত 1 তারিখে আমি আপনাদের সঙ্গে প্রমিস করেছিলাম যে প্রত্যেক সপ্তাহে মার্কেট কি চাচ্ছে, আগের সপ্তাহে কিভাবে মার্কেট কি রিয়াকশন দেখিয়েছে এবং পরবর্তী সপ্তাহে কি রিয়াকশন দেখাতে পারে, কোন সেক্টর ভালো চলছে, কোন সেক্টর খারাপ চলছে, কোন সেক্টরের উপর আমরা বেশি জোর দেবো, সেই সেক্টরের উপর আমরা বেশি সেই সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে আমরা বেশি করে দেখব, যে সেক্টরটা ভালোভাবে চলবে। কারণ সেক্টর রোটেশনটা আইডেন্টিফাই করা শেয়ার মার্কেটে খুব অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি শেয়ার মার্কেট কিভাবে চলছে, সেক্টর কোন সেক্টর কাজ করছে এবং সেই সেক্টরের আন্ডারে যদি আপনি স্টকের উপর ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার পসিবিলিটিস বা আপনার প্রবাবিলিটি আপনার ট্রেড আপনার দিকেই যাবে। তার কারণ কি? কারণ আপনি টপ ডাউন অ্যাপ্রোচ করছেন। আপনি প্রথমে ইন্ডিয়ান মার্কেটকে দেখছেন, তারপরে সেক্টরকে দেখছেন, তার পরবর্তী ক্ষেত্রে স্টক দেখছেন। কারণ আমাদের এখানে প্রায় 3000 স্টকস যদি এনএসি দেখা যায়, তার মধ্যে আপনি কি স্টক চুজ করবেন সেই স্টক সিলেকশনটা আপনার খুব ইজিলি হয়ে যাবে যদি আপনি সেক্টর রোটেশনটাকে ভালো করে বুঝে নেন। তো চলুন বেশি বাজে না বকে একদম ভিডিওতে প্রবেশ করা যাক। যে ভিডিওটার মধ্যে একদম ডিপে ভিডিওটা আপনি দেখবার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবেন, জানতে পারবেন। আপনারা নিজেরাও পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখার পরে নিজেরাও কিন্তু সেইভাবে আপনারা অ্যানালাইজ করতে শিখবেন। আগে শিখুন, ঠিক আছে? তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করবেন। তো চলুন বেশি বাজে না বকে একদম ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমরা দেখব যে আমাদের ইন্ডেক্স আমরা কি ভিডিওর মধ্যে কি দেখব। প্রথমে আমরা দেখব ইন্ডিয়ান মার্কেটকে, নিফটি 50 এবং ব্যাংক নিফটি। তারপর দেখব সেক্টর ইন্ডেক্স, যেমন নিফটি অটো, নিফটি ফার্মা, নিফটি এনার্জি, যে ইন্ডেক্স গুলো আছে, সেক্টর ইন্ডেক্স গুলো আছে, সেইগুলো কি পারফরমেন্স দিচ্ছে। তারপরে দেখব যে গত সপ্তাহে টপ 5 গেনার্স, কোন স্টক, 5টা স্টক যে ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং কোন 5টা স্টক একদম লোয়ার পারফরমেন্স দেখিয়েছে এবং সবথেকে লস করেছে, সেই স্টকগুলো আমরা একটু আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা ইন্ডিয়ান মার্কেটকে দিয়ে শুরু করি। ইন্ডিয়ান মার্কেটে প্রথমেই আমরা দেখব যে নিফটি 50কে যদি আমরা দেখি, নিফটি 50-র অ্যানালাইসিসকে দেখলে যদি আমরা স্টকের চোখ রেখে দেখলেই বুঝতে পারা যায় যে স্টকটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটে আছে। প্রাইস একটা কারেকশন মুডে ছিল, লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে প্রাইস নিচের দিকে নামছিল, 200 মুভিং অ্যাভারেজের নিচে নেমেছে। নামার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা সাপোর্ট তৈরি করেছে, সাপোর্ট তৈরি করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস আবার উঠে লোয়ার হাই হায়ার হাই হায়ার লো ফরমেশন করে উঠে আগে যেখানে সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়েছিল, ঠিক আছে, এই সাপোর্ট নিয়েছিল, সেই সাপোর্ট লেভেলে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। এটাকে কি বলা হয়, আমরা আমাদের ভাষায় কি বলি, সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি করছে। চেঞ্জ ইন পোলারিটি করার পরে প্রাইস নেমেছে, নেমার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে প্রাইস 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করে প্রাইস একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে 200 মুভিং অ্যাভারেজের উপরে গেছে। কিন্তু সবচেয়ে যেটা খারাপ দিক এবং ভালো দিক যদি বলা হয়, বা খারাপ দিকটা যদি আমি প্রথমে বলি, সেটা এখন কি করছে, এখন 20 এবং 50 মুভিং অ্যাভারেজের কিন্তু এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে। এটা একটা খারাপ দিক। আর একটা ভালো দিক যেটা হচ্ছে যে আগের লো এর নিচে কিন্তু ট্রেড করছে না। একটা জিনিস এখান থেকে কনফার্ম যে প্রাইস কিন্তু আর এর নিচে নামবে না। যদি আপনি আরএসআই কে দেখেন, আরএসআই কিন্তু 40 নিচে গিয়েছিল, এখানে একটা 40 ওখানে 40 ওখানে ট্রেড করে প্রাইস কিন্তু উপরের দিকে উঠেছে। মানেটা কি? প্রাইস একটা ডাউনওয়ার্ডস এ গিয়েছিল, যাবার পরে প্রাইস এখানে একটা বেস তৈরি করছে, এখান থেকে বলছে যে প্রাইস এই সাপোর্ট লেভেলের নিচে আর যাবে না, এর মধ্যেই ট্রেড করবে। এবার আমাদের দেখা পরবর্তী ক্ষেত্রে যে প্রাইস যদি এই সাপোর্ট লেভেলকে প্রাইস নিচের দিকে ব্রেক করে নিচের দিকে নামে, তাহলে আমরা ভাববো যে এর আরো ডাউন মোমেন্টাম দেখতে থাকতে পারে। আর যদি আমরা দেখি যে প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলের উপর দিকে প্রাইস ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে একটা আপ মোমেন্টাম দেখতে পারি, রাইট। বর্তমানে যদি ওভারঅল ভিউ দেখা যায়, নিফটি 50 সাইডওয়েজ মার্কেটে আছে এবং প্রত্যেকটা যদি আমি মুভিং অ্যাভারেজ দেখেন, প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের নিচেই কিন্তু ট্রেড করছে। 100, 200 50 এবং 20 মুভিং অ্যাভারেজের নিচেই ট্রেড করছে। শুধুমাত্র
200 মুভিং অ্যাভারেজের নিচে দুবার গিয়ে উপরে উঠে আবার উঠছে, যদি 200 মুভিং অ্যাভারেজের আর উপরে ট্রেড করে তাহলে বোঝা যাবে যে একটা বুলিশনেস দেখা গেছে এবং এখান থেকে একটা বেস তৈরি করছে প্রাইস উপরের দিকে যাওয়ার জন্য। এরপর আমরা দেখব আমাদের ব্যাংক নিফটি। ঠিক আছে, দেখুন ব্যাংক নিফটিতে কি করছে। ব্যাংক নিফটি আমাদের যে রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্টের মানে আমাদের যে ভোটের রেজাল্ট বেরিয়েছিল, ঠিক আছে, ভোটের রেজাল্ট বেরিয়েছিল সেই দিনকে যে হাই করেছিল সেই হাইয়ের উপরে জাস্ট একটুখানি ট্রেড করেছে, উপরের দিকে উঠে তারপর থেকে যে সাইডওয়েজ গেছে প্রাইস কিন্তু সাইডওয়েজ মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু এর একটা পজিটিভ দিক যেটা হচ্ছে এখনো কিন্তু প্রাইস 200 মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু ট্রেড করছে না। আপনি যদি দেখেন যে যেদিনকে 6 তারিখ 6 জুন আমাদের রেজাল্ট বেরিয়েছিল, মানে ভোটের রেজাল্ট বেরিয়েছিল ইন্ডিয়ান ইলেকশনে, সেখানে যে লোটা করেছিল সেই লোটা কিন্তু 200 মুভিং অ্যাভারেজে কিন্তু সাপোর্ট নিয়েছিল। তারপরে কবে কি করেছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পরে কিন্তু প্রাইস এখানটা বাউন্স ব্যাক দেখিয়েছে, তারপরে আবার এখানে কিন্তু সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে। এবং যদি আপনি আরএসআই কে দেখেন, আরএসআই কিন্তু 40 তে সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে এবং এখানে একটা রেঞ্জ শিফট করবার চিন্তা ভাবনা করছে যে প্রাইস নিচের দিকে নেমে প্রাইস মানে আরএসআই উঠে আবার এখানে রেঞ্জ শিফট করবার চিন্তা ভাবনা করছে। যদি এর পরবর্তী ক্ষেত্রে প্রাইস এই 200 মুভিং অ্যাভারেজের উপরে এখানে কনসলিডেট করার পরে প্রাইস যদি এখান থেকে একটা আপ মোমেন্টাম দেখায় এবং এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে বা এই যে বক্স প্যাটার্নটা তৈরি করেছে এই বক্সের এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেক করে উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু প্রাইস একটা আপ মোমেন্টাম দেখাতে পারে। আদারওয়াইজ কি হতে পারে যে প্রাইস একটা সাইডওয়েজ মার্কেটে যেমন চলছে তেমনই চলতে পারে। এবং আপনি যদি ওভারঅল ভিউ যদি বলেন তাহলে ব্যাংক নিফটি কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটে এখন চলছে। ঠিক আছে, নেক্সট এরপর আমরা দেখবো সেক্টর ইন্ডেক্স। ঠিক আছে, সেক্টর ইন্ডেক্সের মধ্যে আমরা কি দেখবো, নিফটি ফার্মা। প্রথমে আমরা দেখে নেবো নিফটি ফার্মা 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, 200 মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু একবারও ট্রেড করেনি। এখন এই যে নিফটি 50 মার্কেট যে ক্র্যাশ করেছে বা মার্কেট যে একটা রিট্রেস নিতে এসছে সেই সময়ও কিন্তু নিফটি ফার্মা লং টার্ম ভিউ 200 মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু এখনো আছে, মানে এ এখনো পর্যন্ত বুলিশনেস দেখাচ্ছে। এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন প্রাইস কিন্তু লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে প্রাইস নিচের দিকে নামার পরেও 200 মানে 100 মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু জাস্ট কিছুদিন স্টে করার পরে প্রাইস কিন্তু 100 মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে এখন প্রাইস ট্রেড করছে। এবং যদি আপনি দেখেন আরএসআই 60 উপরে ট্রেড করছে, 60 উপরে ট্রেড করে 60 দেখা যাচ্ছে সাপোর্ট নিতে আসছে, মানে এটাকে আমরা 60 আরএসআই 60 সেটআপ বলি, আমার অলরেডি ভিডিও করা আছে। যখন সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে, এখানে কি করছে, এখানে তো সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে 200 50 20 এবং 100 প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে। প্লাস সেই সময় যদি আরএসআই ডেইলি চার্টে 60 এখানে সাপোর্ট নিতে আসে তাহলে কিন্তু আমরা একটা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে একটা কিন্তু বলতে পারি যে এখানে একটা প্রাইসের একটা বুলিশনেস দেখা যাচ্ছে, মানে এক্সট্রিম বুলিশনেস দেখা যাচ্ছে যে 60 কে ক্রস করে 60 সাপোর্ট নিতে আসছে আরএসআই। সঙ্গে কি করছে, সঙ্গে কি দেখাচ্ছে যে আমরা যে জায়গাতে আগে সাপোর্ট নিয়েছিল, এই যে একটা সিআইপি করে যেখানে সাপোর্ট নিয়েছিল, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে ব্রেক করে সেই জায়গাতেই সাপোর্ট নিতে আসছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। এখানেও কিন্তু চেঞ্জ ইন পোলারিটি করবার কথা আসছে, মানে প্রাইস অ্যাকশন, মুভিং অ্যাভারেজ এবং আরএসআই এটা বলবার চেষ্টা করছে যে নিফটি ফার্মা অলরেডি বুলিশ এবং এ আরো বুলিশের দিকে যাবার চিন্তা ভাবনা করছে। অতএব আমাদের ফোকাস সবসময় নিফটি ফার্মার প্রতি অন্তত আগামী সপ্তাহে থাকবে, যে নিফটি ফার্মার যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতে আমাদের সেটআপগুলো কি সেটআপ তৈরি করছে বা কি ব্রেকআউট ট্রেড তৈরি করছে বা পুল ব্যাক ট্রেড তৈরি করছে, সেইগুলো কিন্তু নিফটি ফার্মা যে সেক্টরের যে স্টকগুলো আছে সেইগুলোকে আমাদের কিন্তু ভালো করে অবজারভেশনে আমাদের রাখতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে নিফটি অটো। দেখুন নিফটি অটো একটা ভালো রকম কারেকশন দিয়েছে, সব থেকে যদি বেশি কারেকশন দিয়ে থাকে নিফটি অটো করেছে। নিফটি অটো কারেকশন দিয়েছে 200 মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজ 100 সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে নেমে গিয়েছিল। এবং যদি আপনি দেখেন 200 মুভিং অ্যাভারেজে প্রাইস নিচে নেমে 200 মুভিং অ্যাভারেজে একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নয় রেজিস্ট্যান্স নিয়েছে, একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস কিন্তু আবার তৃতীয়বারের জন্য রেজিস্ট্যান্স নেবার চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, আর যদি আপনি দেখেন একটা পজিটিভ দিকও আছে, পজিটিভ দিক আছে কি যে আরএসআই ডাইভারজেন্স, দেখুন প্রাইস নিচের দিকে নামছে কিন্তু আরএসআই উপরের দিকে উঠছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক যে প্রাইস এই ডাইভারজেন্স দেখিয়ে এটা জিনিস হতে পারে যে প্রাইস হয়তো এর নিচে আর যাবে না, একটা বেস তৈরি হচ্ছে। কারণ একটা কথা মনে রাখবেন,
একটা কথা সবসময় মনে রাখবেন যে টপ তৈরি হতে কিন্তু বেশি দিন সময় লাগে না, রাইট? টপ যে কোনো সময় টপ হলো, প্রাইস হু করে নিচে দিকে নামে, বাট একটা মানে বেস তৈরি হতে, বটম তৈরি হতে সময় লাগে। তার কারণ কি? কারণ হচ্ছে যে মানুষ যখন ওপর থেকে নিচের দিকে নামে তখন একটা মানুষের সেন্টিমেন্ট, খারাপ সেন্টিমেন্ট কাজ করে যে প্রাইস হু করে নিচে যাবে। এখন অলরেডি মানে ইন্ডিয়ান ইনভেস্টর বা ইন্ডিয়ান ট্রেডারদের মধ্যে একটা কিন্তু ভীতি তৈরি হয়েছে যে মার্কেট আর কত নামবে, একটা সেন্টিমেন্ট কাজ করে। কিন্তু এই সেন্টিমেন্টটাকে চেঞ্জ হতে সময় লাগে। সেই জন্য বটম তৈরি হতে মার্কেটে, যে কোনো বটম, স্টক হোক বা ইন্ডেক্স হোক, যে কোনো জায়গায় বটম তৈরি হতে সময় বেশি লাগে। তার কারণ একটাই যে মানুষের সেন্টিমেন্টটাকে রিকভার করতে পারে, একটা যে মানে বিয়ারিশ সেন্টিমেন্ট তৈরি হয়েছিল সেটাকে বুলিশ সেন্টিমেন্ট তৈরি হতে কিন্তু সময় লাগে। কিন্তু টপ হতে কিন্তু বেশি সময় লাগে না। টপ হলো হু করে নামছে, সবাই বিক্রি করতে যখন শুরু করে তখন হু করে বিক্রি করে প্রাইস নিচের দিকে নেমে যায়, তখন একটা মানে ফিয়ার, ভয়েতে কিন্তু মানুষ বিক্রি করে দেয়। সেজন্য টপ হতে কিন্তু বেশি দিন সময় লাগে না। এটা কিন্তু সবসময় মানে একটা লার্নিং পয়েন্ট নোট করে রাখবেন যে টপ হতে বেশি দিন সময় লাগে না, বাট বটম হতে কিন্তু সময় লাগে। কিন্তু আমাদেরকে কি অ্যানালাইসিস করতে হবে যে আমরা দেখবো যে বটমটা হচ্ছে কি হচ্ছে না, বটমে ফরমেশন করার কি সিগন্যাল দিচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন প্লাস আমাদের ইন্ডিকেটর, ঠিক আছে? সেটা আমরা ভালো করে অবজারভেশন করব। দেখুন এখানে কিন্তু আমরা যেটা দেখালাম যে লোয়ার লো করেছে, এই লোয়ের থেকে নিচের দিকে লো নেমে গেছে, এই লোয়ের থেকে নিচের দিকে লো নেমেছে, ঠিক কথা, কিন্তু আরএসআই ডাইভারজেন্স দেখিয়েছে। প্লাস যদি আপনি গত 3-4 দিনের ক্যান্ডেল দেখেন, এখানে একটা মানে একটা প্রাইস একটা চ্যানেলের মধ্যে দিয়ে ঘুরছিল, ঠিক আছে? চ্যানেলের মধ্যে চ্যানেলটাকে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে, ঠিক আছে, ব্রেকআউট করার পরে, দাঁড়া একটা মিনিট মুছে দিই এখানটা। ব্রেকআউট করার পরে যদি আপনি দেখেন এখানে কি করেছে, একটা ছোট ডোজি টাইপের ক্যান্ডেল করছে। এটা কন্টিনিউশন ক্যান্ডেল হতে পারে, তার কারণ কি বড় ক্যান্ডেলের পরে যদি ছোট ক্যান্ডেল তৈরি করে, এরপর যদি আমরা যদি এখানে থেকে একটা রেড ক্যান্ডেল ফলো থ্রু যদি ক্যান্ডেল রেড ক্যান্ডেল করে, তাহলে হয়তো প্রাইস নিচের দিকে নামতে পারে। কিন্তু এরপর যদি এই 200 মুভিং অ্যাভারেজকে যদি ব্রেক করে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে ব্রেক করে উপর দিকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু নিফটি অটো সেক্টর কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা বুলিশনেস দেখাতে পারে। কিন্তু এটা কনফার্ম বা বলা যেতে পারে মার্কেটের সিনারিও দেখে যে প্রাইস হয়তো আর নিচে নামবে না, প্রাইস হয়তো যদি উপরের দিকে নাও ওঠে হয়তো সাইড ওয়েজ যেতে পারে। কারণ কি? কারণ এটা ডাইভারজেন্স দেখিয়েছে এবং বটম তৈরি করবার সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছে। এবং যদি আপনি দেখেন এখানে বড় বড় যে গ্রিন ক্যান্ডেলও কিন্তু তৈরি হচ্ছে, রাইট? এবং 220 এবং 50 মুভিং অ্যাভারেজে কিন্তু একটা ক্যান্ডেলে ক্রস করে উপর দিকে উঠবার চেষ্টা করছে। এবার দেখা নেক্সট উইকে যে 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস যায় কি না যায়, ঠিক আছে? নেক্সট আমাদের যে আমরা দেখবো ইন্ডেক্স, সেটা হচ্ছে নিফটি এনার্জি। নিফটি এনার্জি দেখুন প্রাইস ডবল টপ তৈরি করে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে এবং লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। এবং যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন, যদি আপনি দেখবেন যে এখানে সমস্ত মুভিং অ্যাভারেজ গুলো অ্যাঙ্গেল কিন্তু নিচের দিকে, মানে ডাউনওয়ার্ড, মানে এটা অলরেডি দেখাচ্ছে সিগন্যাল যে এখান থেকে প্রাইস নিচের দিকে যাচ্ছে। এবং প্রাইস অ্যাকশন কি বলছে, লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করছে। এবং তার থেকেও বড় কথা যে দিনে মানে যে দিনে আমাদের লো মানে হয়েছিল, যেটা ভোটের রেজাল্ট বেরিয়েছিল, যে লোটা করেছিল সেই লোটাকে কিন্তু ব্রেক করে নেমে সেই লোয়ের এখানেই কিন্তু আবার রেজিস্ট্যান্স নিতে আসছে, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সঙ্গে কি করছে, সঙ্গে এখানে 20 মুভিং অ্যাভারেজেও কিন্তু নেবার চিন্তা ভাবনা করছে। 20 মুভিং অ্যাভারেজেও কিন্তু প্রাইস এখানে রেজিস্ট্যান্স নেবার চিন্তা ভাবনা করছে। এবং যদি আপনি দেখেন এখানে প্রাইস 60 মুভিং মানে আরএসআই 40 নিচে থেকে উপর দিকে উঠছে। যদি এখানে কোনো মানে রেঞ্জ শিফট দেখায় তাহলে হয়তো প্রাইস উপর দিকে উঠতে পারে, বাট যা অবস্থা এখন কিন্তু নিফটি এনার্জি থেকে দূরে থাকাই ভালো, কারণ নিফটি এনার্জি নিচের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। মার্কেটের সমস্ত কিছু আপনার প্রাইস অ্যাকশন, আপনার আমাদের মুভিং অ্যাভারেজ প্লাস আরএসআই সবটাই কিন্তু নিচের দিকে মোমেন্টাম দেখাবার চেষ্টা করছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে নিফটি ইনফ্রাস্ট্রাকচার। নিফটি ইনফ্রাস্ট্রাকচার যদি দেখেন, নিফটি ইনফ্রাস্ট্রাকচার কি করেছে, টপ করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে প্রাইস নিচের দিকে নেমেছে। এবং যদি দেখেন 100 এবং 50 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজে প্রাইস নিচে ট্রেড করছে, 200 মুভিং অ্যাভারেজের নিচেও কিন্তু প্রাইস ট্রেড করছে। কিন্তু এদের অ্যাঙ্গেলটা 100, 50 এবং 20 মুভিং অ্যাভারেজের অ্যাঙ্গেল কিন্তু ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে। মানে নিচের দিকে থাকলে কি হয়, আমাদের মুভিং অ্যাভারেজের অ্যাঙ্গেল যদি নিচের দিকে থাকে সেটা আমরা বলি ডাউন ট্রেন্ড। অলরেডি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু একটা পজিটিভ দিকে হচ্ছে যে প্রাইস এখানে একটা
সাপোর্ট করে সাপোর্ট নেবার পরে প্রাইস উপরের দিকে উঠেছে, উঠে আগে যেখানে সাপোর্ট নিচ্ছিল সেখানে রেজিস্ট্যান্স নিয়েছে, মানে এটাকে কি বলা, সিআইপি। প্রত্যেকটা জায়গায় সিআইপি করেছে, সিআইপি করার পরে প্রাইস নিচের দিকে নেমেছে, নেমে যে মানে যে বটমটা করেছে বা নেমে যে লোটা করেছে সেই লোটা কিন্তু আগের লো এর নিচে করেনি, মানে হায়ার লো করেছে, ঠিক আছে। মানে হায়ার লো করছে মানে এটা কি, প্রাইস কিন্তু আর নিচে যাচ্ছে না। এখান থেকে কি হতে পারে, এখান থেকে প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টামে ঘুরতে পারে। এবার দেখার যে প্রাইস এখান থেকে এখানে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমে এই যে সাপোর্ট লেভেলটা ব্রেক করে নিচের দিকে নামে না, এর মধ্যেই ঘোরাফেরা করা। যদি এই মধ্যে ঘোরা করা মানে এই রেজিস্ট্যান্স আর এই সাপোর্টের মধ্যে যদি ঘোরাফেরা করা, তাহলে প্রাইস হয়তো একটা বটম তৈরি করছে, প্রাইস এখান থেকে একটা উপর দিকে কারেকশন নেবার জন্য বা একটা কনসলিডেট করছে, হতে পারে উপর দিকে যদি ব্রেকআউট হতে পারে। সেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের পরবর্তী উইক বা পরবর্তী মান্থে আমরা এটাকে অবজারভেশনে রাখবো। কিন্তু এখন এই নিফটি ইনফ্রা থেকে দূরে থাকাটাই ভালো, কারণ এখানে অলরেডি নিচের দিকে, মানে আমরা এখানে বাইং পজিশন নেবো না, রাইট। এরপর আমরা কি দেখবো, এরপরে দেখবো আমরা নিফটি রিয়ালিটি। দেখুন নিফটি রিয়ালিটি সেই ভোটের রেজাল্ট বেরোবার পর থেকে কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটে ঘোরাফেরা করছে, দেখুন। কিন্তু একটা পজিটিভ দিক হচ্ছে যে প্রাইস 40 কাছাকাছি আসছে, আরএসআই 40 কাছাকাছি আসছে এবং 200 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে এবং এখানে এক জায়গাতে এরা কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে, মানে সমস্ত মুভিং অ্যাভারেজের সঙ্গে একসঙ্গে সাপোর্ট নিচ্ছে এবং একটা বুলিশ ক্যান্ডেলও তৈরি করেছে। এবং সব থেকে বড় ব্যাপার যে এখানে একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, সেই গ্যাপ আপ ওপেনের এখানে কিন্তু প্রাইস ট্রেড করছে। হয়তো এই গ্যাপ আপ ওপেনে এখানে মানে এই যে গ্যাপ আমরা জানি যে গ্যাপ যখন তৈরি হয় সেই গ্যাপটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে হয়তো সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠতে পারে। যদি এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে ওঠে এবং উপরে যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে উপরের দিকে, তাহলে একটা বুলিশ মোমেন্টাম দেখা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত মার্কেট সাইডওয়েজে দেখা যাচ্ছে এবং যদি এর নিচে নেমে যায় তাহলে মার্কেট কিন্তু বিয়ারিসের দিকে চলে যাবে, রাইট। আমাদের এখন নিফটি রিয়েলিটি থেকে দূরে থাকাই ভালো, কারণ আমরা যেহেতু লং সাইডে ট্রেড করবো, তো আমাদের যে সেক্টর ভালো পারফরমেন্স করছে সেই সেক্টরের স্টকগুলোই আমরা চুজ করবো, সেখানে আমরা ট্রেডিং অপরচুনিটি খোঁজার চেষ্টা করব, রাইট। তো নেক্সট যে সেক্টরটা আমরা দেখবো সেটা হচ্ছে পিএসসি সেক্টর। পিএসসি সেক্টর 2023 সালে খুব ভালো চলেছে, চলার পরবর্তী ক্ষেত্রে আমাদের যে রেজাল্টের দিনে যে একটা বড় ক্যান্ডেল করেছিল, সেই বড় ক্যান্ডেলের উপরে জাস্ট একটু উঠেছে, ওঠার পরে কিন্তু প্রাইস ভালো রকম নেমেছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস সুন্দরভাবে নিচের দিকে নামার পরে এখানে একটা সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। সাপোর্ট নেবার পরে প্রাইস উপরের দিকে উঠেছে এবং সঙ্গে যদি আপনি দেখেন 200 মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নিয়েছে, 200 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজকে রেজিস্ট্যান্স নিয়েছে, সঙ্গে আরএসআই 60তেও কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নেমেছে। নামার পরে এখানে কি হচ্ছে, এখানে আবার সেম মানে যে সাপোর্ট লেভেলে যেখানে সাপোর্ট নিয়েছে সেই জায়গাতে সাপোর্ট নিয়ে প্রাইস আবার উপরের দিকে উঠবার চেষ্টা করছে। মানে যখন একই লেভেলে সাপোর্ট নেয় মানে সেটা বটম করার সিগন্যাল। একটা কারেকশন হওয়ার পরবর্তী ক্ষেত্রে বটম করছে কি করছে না আপনি কিভাবে বুঝবেন, যদি একই যে প্রথমে সাপোর্ট নিয়েছিল তারপরে সেখানে আবার সাপোর্ট নিচ্ছে, আবার প্রাইস একটু উপরে উঠে আবার যদি এখানে সাপোর্ট নিতে আসে এবং সাপোর্ট নিয়ে যদি প্রাইস উপরের দিকে ওঠে, মানে এটা বোঝা যাচ্ছে যে প্রাইস এখান থেকে আর নিচের দিকে নামছে না। এখানে বুলসটা মানে বায়াস যে এখানে একটা তাদের মানে শক্তি অর্জন করছে যাতে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবার চেষ্টা করে, সেই চেষ্টাটাই কিন্তু পিএসসি সেক্টর হয়তো করছে। যদি সেই মতন এই সাইডওয়েজ মার্কেটে যে উপর দিকে ব্রেক করে তাহলে বুঝবো যাতে প্রাইস উপর দিকে উঠছে। আদারওয়াইজ এখন যা বর্তমান যা ভিউ, এটা বিয়ারিশ নেস ভিউটাই দেখা উচিত, কারণ অলরেডি সমস্ত মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু প্রাইস ট্রেড করছে। যদি আগামী সপ্তাহে এই এখানে রেজিস্ট্যান্স নেয় বা এখান থেকে রেজিস্ট্যান্স যদি নিচের দিকে নামে, তখন হয়তো পাক্কা বলা যেতে পারে যে এখানে একটা সাইডওয়েজ মার্কেট, একটা চপি মার্কেটের মধ্যে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সেই দেখাচ্ছে না। কারণ কি, কারণ অলরেডি এটা 20 মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নেবার চেষ্টা করছে। যদি প্রাইস এখান থেকে নিচের দিকে নামে এবং এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে নেমে, তাহলে কিন্তু আমরা বলবো অলরেডি মার্কেট কিন্তু বিয়ারিশের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে। তো পিএসসি সেক্টর থেকে বর্তমানে আমরা একটু দূরেই থাকবো। নেক্সট হচ্ছে নিফটি মেটাল। নিফটি মেটাল অলরেডি সাইডওয়েজ চলছে, সেই মানে রেজাল্ট বেরোবার পর থেকে প্রায় 6 মাস ধরে সাইডওয়েজ মার্কেটে সেম রেঞ্জ মার্কেটে ঘুরছে। এবং একটা ভালো জিনিস যেটা আমাদের যে ভোটের রেজাল্টের দিনকে যে লোটা করেছিল সেই লোয়ের এখানে একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়ে এখান থেকে উঠবার চেষ্টা করছে এবং আরএসআই কিন্তু 40 নিচে আছে, একটা বিয়ারিশনেস দেখাচ্ছে। যদি প্রাইস এখান থেকে উপরের দিকে ওঠে এবং উঠে যদি প্রাইস এখানে সাপোর্ট নিয়ে যদি সাপোর্ট লেভেলটাকে যদি না ভাঙে, তাহলে কিন্তু প্রাইস যেমন সাইডওয়েজে চলছে সেখান থেকে যে একটা আপ মোমেন্টাম দেখাতে পারে,
অথবা যদি এই সাপোর্ট লেভেলটাকে যদি ব্রেক করে নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু আমরা একটা ডাউনওয়ার্ড মুভ দেখতে পারি, রাইট। তা এখন যদি দেখা যায় যে নিফটি মেটালকে যদি আপনি বলেন ওভারভিউ কি, যেটা অলরেডি সাইডওয়েজ চলছে এবং সমস্ত মুভিং অ্যাভারেজ গুলো একে অপরের সঙ্গে কোলাপস করছে। যদি আপনি দেখেন যে প্রত্যেকটা মুভিং অ্যাভারেজ কিন্তু মানে ফ্ল্যাট থেকে নিচের দিকে মোমেন্টাম দেখাবার চিন্তা করছে। যদি প্রাইস নিচের দিকে নামে তাহলে কিন্তু মুভিং অ্যাভারেজ গুলো নিচের দিকে নামবে, মানে একটা ডাউন ট্রেন্ডের শুরু হবে। এখনো কিন্তু সাইডওয়েজ মার্কেট ঘুরছে, রাইট। নেক্সট যেটা আমরা দেখবো নিফটি এফএমসিজি। দেখুন নিফটি এফএমসিজি যেটা করেছে একটা সুন্দর মানে কারেকশন দিকে, যেন শার্প নিচের দিকে নেমেছে, রাইট। নামার পরে প্রাইস কি করেছে, এখানে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেবার পরে, ঠিক আছে, সাপোর্ট নেবার পরে কি করছে, 200 মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নিচ্ছে, সঙ্গে কি করছে এখানে একটা মানে রেজিস্ট্যান্স জোন ছিল, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স জোনটাকে মানে রেজিস্ট্যান্স জোন তৈরি করে প্রাইস নিচের দিকে নেমে আবার এখানে সাপোর্ট নিয়ে, একবার সাপোর্ট নিচ্ছে, দুবার সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠে সেই রেজিস্ট্যান্স জোনসের মানে রেজিস্ট্যান্স জোনের কাছে যাচ্ছে। সঙ্গে কি করছে, সঙ্গে আমাদের যদি আপনি দেখেন, এক মিনিট এটাকে মুছে দিই, যদি আপনি দেখেন 200 মুভিং অ্যাভারেজের কাছে রেজিস্ট্যান্স নেওয়ার চিন্তা ভাবনা করছে এবং আমাদের রেজিস্ট্যান্স জোনের কাছে এখানে কিন্তু একটা কি করেছে, এটা একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি করেছে। এবং হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন কোথায় তৈরি হয়, টপে, মানে রেজিস্ট্যান্স লেভেলের ওখানে তৈরি হয় বা টপে তৈরি হয়, সেখানে একটা বেয়ারিশ সিগন্যাল দেয়, ঠিক আছে। প্রাইস এখান থেকে হয়তো নিচের দিকে নেমে যদি এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে, ভেরি গুড। আর যদি সাপোর্ট না নেয়, প্রাইস যদি এখান থেকে ব্রেক করে, তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে একটা ডাউনওয়ার্ড মোমেন্টাম দেখতে পারে। কিন্তু বেস তৈরি হচ্ছে সেটা বলা যেতে পারে, কারণ কি, কারণ এখানে আরএসআই কি করছে, আরএসআই 40 নিচে থেকে নেমে আরএসআই 60 কাছাকাছি চলে এসছে, ঠিক আছে। 60 কে যদি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে যদি নিচের দিকে নামে, তাহলে কিন্তু আমাদের মানে ইন্ডিকেটরও বলছে যে প্রাইস নিচের দিকে নামতে পারে। যদি এখান থেকে রেজিস্ট্যান্স যদি না নেয়, যদি রেজিস্ট্যান্স যদি না নিয়ে এখানে যদি ব্রেকআউট করে উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু একটা বুলিশনেস দেখা যেতেও পারে এফএমসিজি সেক্টরে, রাইট। সেই জায়গা থেকে আমরা আমাদের অ্যানালিসিসকে সেই মতন পরের সপ্তাহ বা পরের উইকে আমরা দেখবো, ঠিক আছে। নিফটি আইটি কিন্তু প্রথম থেকেই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এটাকে বলা হয় যে কন্ট্রা সেক্টর, মানে নিফটি 50 যদি নিচের দিকে যায় তাহলে নিফটি আইটি সবসময় উপর দিকেই যায়। কিন্তু নিফটি আইটি একটা যেটা সবচেয়ে পজিটিভ দিক যে সে 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে। আমরা শুধুমাত্র এতগুলো যে সেক্টরকে দেখলাম, সমস্ত সেক্টরের মধ্যে একটা সেক্টর যেটা ছিল নিফটি ফার্মা কিন্তু 200 মুভিং অ্যাভারেজের উপরে ছিল এবং এই সেক্টরটাও 200 এবং 100 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে এখনো পর্যন্ত। এবং যদি দেখা যায় যে এখানে 100 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে একবার, দুবার এবং তিনবার সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে এবং অলরেডি এখন 200 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ এবং আগের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেখানে সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে। মানে এটাকে বলা হয় আমরা সিআইপি করছে, ঠিক আছে। এবং প্রাইস ডেইলি চার্টে আরএসআই 60-40 মধ্যে করছে, মানে একটা সাইডওয়েজ মোমেন্টাম দেখাচ্ছে। কিন্তু এর লং টার্ম ভিউ মানে লং টার্ম ভিউ বলতে 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং শর্ট টার্ম যে ট্রেন্ড, লং টার্ম ট্রেন্ড, শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু বুলিশ, মানে আমাদের একদম মানে লং টার্ম ট্রেন্ড এবং ইন্টারমিডিয়েট টার্ম ট্রেন্ড বুলিশ, শর্ট টার্ম ট্রেন্ড বিয়ারিশ দেখাচ্ছে বা সাইডওয়েজ দেখাচ্ছে। এখান থেকে প্রাইসের যদি উপরের দিকে মুভমেন্ট দেয় এবং 220 মুভিং অ্যাভারেজের উপর যদি প্রাইস উঠে যায় এবং এখানে যদি সাপোর্ট নেয় এবং যদি আপনি দেখেন বড় একটা রেড ক্যান্ডেল করেছিল, রেড ক্যান্ডেল করার পরে ছোট ছোট রেড ক্যান্ডেল করে বড় গ্রিন ক্যান্ডেল করছে, মানে এখানে প্রাইস হোল্ড করছে, প্রাইস এখানে একটা ডিমান্ড তৈরি হচ্ছে। সেই ডিমান্ডের কাজটা করে যদি করে বা এই সাপোর্টটা যদি ঠিকঠাক কাজ করে যদি প্রাইস উপরের দিকে আপ মোমেন্টাম দেয় এবং অল টাইম হাইকে যদি ব্রেক করে উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু নিফটি আইটি সেক্টর কিন্তু একটা উপরের দিকে মোমেন্টাম দেখাতে পারে। আদারওয়াইজ যদি এটা নিচের দিকে নেমে যায়, যে এই লেভেলটা যদি নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু প্রাইস হয়তো এখানে নামতে পারে বা একটা সাইডওয়েজ মার্কেটে চলে যেতে পারে, রাইট। তো এটা আমাদের নিফটি আইটি কিন্তু আমরা আমাদের অ্যাডারের মধ্যে রাখবো, যেহেতু এটা 200 এবং 100 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, রাইট। নেক্সট আমরা দেখবো কি নিফটি কনজিউমার। দেখুন এটাও কিন্তু খুব গুড একটা সেক্টর আপনি বলতে পারেন, কারণ অলরেডি 200, 100, 50, 100 এবং 20 মুভিং প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে এবং অল টাইম হাইয়ের কাছাকাছি যাচ্ছে এবং একটা কি করছে, এটা একটা কাপ প্যাটার্ন তৈরি করবার চিন্তা ভাবনা করছে, কাপ অ্যান্ড প্যাটার্ন তৈরি করবার যেটা তৈরি করছে এবং যেটা আমি গত 2-1 দিন আগে একটা ভিডিও করেছি কাপ প্যাটার্নের উপরে, সেম কাপ প্যাটার্ন তৈরি করছে এবং এটাও কিন্তু আমাদের একটা বুলিশ সেক্টর হিসেবে গণ্য করা হবে এবং এটাও আমরা কনজিউমার ডিউরেবল যে সেক্টরটা আছে সেই সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে আমরা আমাদের অ্যাডারে রাখতে পারি আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে। কারণ এখানে যখন সেক্টর যখন একটা ব্রেকআউট দেওয়ার চিন্তা ভাবনা করছে বা সেক্টর যখন একটা বুলিশ চিন্তা ভাবনা করছে, তখন কিন্তু তার আন্ডারে যে সেক্টর স্টকগুলো আছে সেগুলো কিন্তু
একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। এবং আমরা এইভাবে আমাদেরকে স্টককে আমরা সিলেকশন করবো, সেক্টর সিলেকশন দেখবো, যে সেক্টর চলবে, সাব কথা, সোজা বাংলা ভাষার কথা, সিম্পল কথা, যে সেক্টর চলবে সেই সেক্টরের সঙ্গে আমি আছি, যে সেক্টর চলবে না সেই সেক্টরের সঙ্গে আমি নেই। আমি ট্রেডিং করবো, সুইং ট্রেড করবো 10 থেকে 15 দিনের জন্য, সেক্টর ভালো কাজ করছে, সেট আপ ভালো আছে, ইনার মার্কেট ভালো চলছে, সমস্ত কিছু টপ ডাউন অ্যাপ্রোচ করবো, সব ঠিকঠাক আছে, তবে আমি ট্রেড নেবো, নাহলে আমি ট্রেড নেবো না। ঠিক আছে, কিন্তু বর্তমান মার্কেট যেহেতু ইন্ডিয়ান মানে মার্কেট অলরেডি সাইড ওয়েজে আছে, এখন একটু ধীরে ট্রেড করা ভালো, মানে 4th গিয়ারের জায়গায় 2nd গিয়ারে ট্রেড করা ভালো। যখন মার্কেট পারফরমেন্স দেখাবে, সেক্টর পারফরমেন্স দেখাবে, তারা আন্ডার স্টক পারফরমেন্স দেখাবে, বুলিশনেস দেখাবে, তখন আমরা একদম 4th গিয়ারে ট্রেড করবো। কিন্তু এখন 2nd গিয়ারে ট্রেড করাটাই ভালো, রাইট? এইভাবে আমরা আমাদেরকে অ্যানালাইসিস গুলো করবো এবং নিফটি কনজিউমারকে কিন্তু আমরা ধরবো। মিডিয়া সেক্টর তো বহুদিন ধরে সাইড ওয়েজে আছে এবং আপনি যদি দেখেন প্রত্যেকটা মুভিং অ্যাভারেজ হিজিবিজি করে নামছে এবং একটা বাজে অবস্থা আছে এবং সবচেয়ে বেয়ারিশনেস দেখাচ্ছে যে এখানে দেখুন একটা সাপোর্ট, 2বার সাপোর্ট, 3বার সাপোর্ট নিচ্ছে, সাপোর্টটাকে ব্রেক করে সেই সাপোর্টে এখানে একটা রেজিস্ট্যান্স নিতে যাচ্ছে, মানে এটাকে কি বলা হয়, সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি করছে। আগে যেটা সাপোর্ট ছিল সেটা এখন রেজিস্ট্যান্স হচ্ছে, প্লাস এখানে কি করছে আমাদের আর 40তে রেজিস্ট্যান্স দিচ্ছে, মানে এক্সট্রিম বিয়ারিশের দিকে চিন্তা ভাবনা করছে। এখান থেকে 40তে রেজিস্ট্যান্স যদি প্রাইস নিচের দিকে নামে তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখাতে পারে। সেই জন্য মিডিয়াকে আমরা এখন অ্যাভয়েডই করবো, মিডিয়া আমরা দেখবো না। এরপরে আমরা দেখবো নিফটি পিএসইউ ব্যাংক। দেখুন ব্যাংকিং সেক্টরগুলো যদি আপনি ব্যাংক নিফটি দেখেন তখনও কিন্তু ওই যে আমাদের যে রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্ট বেরোবার পর থেকে কিন্তু মার্কেট ওপরে যায়নি, নিচেও যায়নি, একদম মার্কেট একটা কনসলিডেট করছে প্রায় 6 মাস ধরে। পিএসইউ ব্যাংকে কিন্তু কনসলিডেট করছে প্রায় 6 মাস ধরে। কিন্তু এর একটা কি যে অলরেডি 1বার 2বার 3বার এই জায়গাটা সাপোর্ট নিয়ে প্রাইস ওপর দিকে উঠছে, যে জায়গাতে 6 তারিখ রেজাল্ট বেরোবার দিনকে কিন্তু রেজিস্ট্যান্স মানে সাপোর্ট নিয়েছিল, সেই জায়গাতে নিয়ে চিন্তা ভাবনা করছে, প্রাইস ওপর দিকে উঠবার চেষ্টা করছে। এবং এখানে পিএসসি যে সেক্টর যেটা মানে আরএসআই 40-এর কাছে কিন্তু সাপোর্ট নেওয়ার চিন্তা ভাবনা করছে। প্রাইস যদি এখান থেকে উপরের দিকে যেতে পারে বা হতে পারে, বা এটা একটা টোটালি সাইডওয়েজ মার্কেটে যেতে পারে, বা এখান থেকে যদি এই রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে উপরের দিকে ওঠে তাহলে হয়তো বুলিশনেস দেখা যেতে পারে, হয়তো নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট 3 মান্থের মধ্যে হয়তো হতে পারে। যেহেতু ব্যাংকিং সেক্টর খারাপ সেজন্য ব্যাংকিং মানে ব্যাংক নিফটি খারাপ অবস্থা চলছে, সাইডওয়েজ আছে, সেজন্য পিএসইউ ব্যাংক বা ব্যাংকিং যে সেক্টরগুলো কিন্তু খুব খারাপ অবস্থা চলছে। অতএব আমাদের এই পিএসসি ব্যাংকের উপরে আমরা এখন সেই মতন অবজারভেশন রাখবো না, কারণ অলরেডি এটা একটা মানে সাইডওয়েজে চলছে। যখন এটা একটা মোমেন্টাম দেবে উপরের দিকে তখন আমরা এই স্টকটা বা এই সেক্টরটাকে আমরা আমাদের র্যাডারের মধ্যে রাখবো। ঠিক জায়গা থেকে প্রাইভেট ব্যাংক, প্রাইভেট মানে পিএসইউ ব্যাংকের থেকে প্রাইভেট ব্যাংকের একটা পজিটিভ দিক কি সেটা হচ্ছে যে এ কিন্তু 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছিল অনেক দিন ধরে, আর আমাদের প্রাইভেট ব্যাংক কি করছে, জাস্ট 200 মুভিং অ্যাভারেজের নিচে নেমে উপরের দিকে উঠে আবার নিচে নেমে সেই জায়গাতে একটা হোল্ড করছে। ঠিক আছে, প্রাইস যদি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও তৈরি করছে, দেখুন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করে যদি প্রাইস এখান থেকে উপরের দিকে মোমেন্টাম দেয়, উপর দিকে ব্রেকআউট হলে তাহলে একটা বুলিশ মোমেন্টাম হতে পারে। আর যদি এখান থেকে নিচের দিকে নেমে বা এখান থেকে নিচের দিকে নেমে যদি এই যে মানে লাইনটা আছে ট্রায়াঙ্গেলের নিচের দিকে লাইন ট্রায়াঙ্গেলটা এখান থেকে যদি প্রাইস নিচের দিকে ব্রেক করে নেয় তাহলে কিন্তু প্রাইস একটা ডাউন মোমেন্টাম দেখাতে পারে। কিন্তু যেহেতু এখন ব্যাংকিং সেক্টর সাইডওয়েজ যাচ্ছে সেই জন্য এও সাইডওয়েজে যাচ্ছে। যখনই ব্যাংকিং সেক্টর হয়তো একটু চালু হলে বা ব্যাংকিং সেক্টরে যদি একটা বুলিশনেস দেখা যায় তখন কিন্তু প্রাইভেট ব্যাংক হয়তো উপরের দিকে উঠতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা ব্যাংকিং সেক্টরগুলো থেকে একটু দূরেই থাকবো, কারণ ব্যাংকিং সেক্টর অলরেডি সাইডওয়েজ মার্কেটে চলছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম যে আমরা দেখলাম নিফটি ফার্মা, নিফটি কনজিউমার ডিউরেবল, আর নিফটি হচ্ছে আমাদের আইটি। নিফটি ফার্মা, নিফটি কনজিউমার ডিউরেবল আর নিফটি আইটি, এই তিনটে যে সেক্টর আছে সেই তিনটে সেক্টরকে আমরা বেশি গুরুত্ব দেবো এবং এই সেক্টরে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর উপর আমরা একটু রিসার্চ করব, আমরা স্টাডি করব, ওখানে আমাদের কি সেটআপ আসছে, কি চিন্তা ভাবনা চলছে, কোন স্টকটা কি রকম পারফরমেন্স করছে, সেখানে আমরা আমাদের ট্রেডিং অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের যে সেক্টরগুলোকে আমরা অ্যানালাইসিস করলাম প্রত্যেকটা সেক্টরকে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে টপ 5 গেনার্স অফ লাস্ট উইক ইন নিফটি 50, 5 জন টপ গেনার্স। এর মধ্যে যদি দেখা যায় প্রথম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রায় 9.3% মানে উপরের দিকে গেছে নিফটি 50-র মধ্যে। এরপর আছে মারুতি সুজুকি, ইচার মোটরস। এরা মারুতি সুজুকি, ইচার মোটরস হচ্ছে কি অটো সেক্টরে বলছিলাম যে একটু
কারেকশন করে উপর দিকে ওঠার চেষ্টা করছে। দেখুন এটা ভালো রকম মোমেন্টাম দিয়েছে, 9.1%, 8.9%, একটা আপ মোমেন্টাম দিয়েছে, মানে একটা গেন করেছে। বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স দুটোই কিন্তু একটা ভালো রকম একটা উপরের দিকে মোমেন্টাম দেখেছে, মানে টপ গেনার্সের মধ্যে কিন্তু টপ 5 গেনার্সের মধ্যে ওএনজিসি, মারুতি সুজুকি, ইচার্জ মোটরস, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্স। ঠিক আছে, এরপর আমরা দেখব যে টপ 5 লুজারের মধ্যে সবচেয়ে প্রথমে আছে উইপ্রো। উইপ্রো সব থেকে বেশি নেমেছে, প্রায় 4.7%, এবং এটা আইটি সেক্টর ভালো পারফরমেন্স দেখালো। উইপ্রো কিন্তু কিছুদিন যাবত একটা সাইডওয়েজ মার্কেটে ছিল এবং উপর দিকে ওটা নামার চেষ্টাও করছিল, রাইট। আমাদের হোম টাস্ক হচ্ছে উইপ্রো বা এই যে নামলো বা টপ লুজার এবং টপ যে গেনার, এদের স্টকগুলো যেগুলো নাম বললাম এইগুলো চার্টে গিয়ে অ্যানালাইসিস করা যে কি চলছে, আরএসআই বা মুভিং অ্যাভারেজ দিয়ে, যেটা আপনি অ্যানালাইসিস করতে পারেন স্টক মার্কেটে যে বেসিক যে প্রাইস অ্যাকশন, লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করছে না সাইডওয়েজ যাচ্ছে না, কোন মুভিং অ্যাভারেজের নিচে আছে, আরএসআই কি করছে, বরঞ্জের ব্যান্ড কি করছে, এই সমস্ত যেগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও লাগিয়েছি সেইগুলো থেকে আমি বোঝার চেষ্টা করুন যে এগুলো কি করছে। এগুলো আমাদের হোম টাস্ক, এই 10টা স্টক, রাইট। আপনারা কি করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, রাইট। তো এরপরে থেকে বলছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, সেটা প্রায় 4.3% মানে ডাউন দেখিয়েছে। আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আমরা বলছিলাম যে অলরেডি ব্যাংকিং সেক্টরগুলো যেগুলো বলার মানে প্রাইভেট ব্যাংকগুলো অলরেডি নিচের দিকে নামছে, ঠিক আছে। ডক্টর রেড্ডি ল্যাবরেটরি, ঠিক আছে, সে নেমেছে 2.7%, মানে এই উইকে এত পার্সেন্টের মধ্যে এই স্টকগুলো টপ লুজার স্টক হিসেবে গণ্য হচ্ছে, ঠিক আছে। দেখুন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে ডিসিপ্লিন আর ধৈর্য, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট শেয়ার মার্কেটে টিকে থাকার জন্য। টিকে থাকতে গেলে, প্রফিটেবল ট্রেডার হতে গেলে কিন্তু এই দুটো জিনিস কিন্তু খুব বেশি করে প্রয়োজন, ঠিক আছে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। এখান থেকে অনেক কিছু আপনারা ইনফরমেশন শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। এইভাবেই প্রতি সপ্তাহে আমরা একটা করে ভিডিও নিয়ে আসবো, মানে উইকলি আপডেট প্রত্যেকটা সেক্টর, এবং যে সেক্টরগুলো পারফরমেন্স ভালো দেখাচ্ছে সেই সেক্টরগুলো আপনারা তার যে স্টকগুলো আছে সেই স্টকগুলোকে আপনারা ভালো করে আইডেন্টিফাই করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আশা করি যে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু লার্নিং নিয়েছেন। কি শিখলেন এবং কি করছেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করতে একদম ভুলবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসটা শিখে ট্রেডিং এ আসতে পারে বা একটা সহজভাবে মার্কেটকে দেখতে পারে। মার্কেটকে সবাই ভয় দেখায়, মার্কেট আমি ভয় দেখাচ্ছি না, আমি সহজ করবার চেষ্টা করছি যাতে আপনারাও সহজভাবে মার্কেটে ট্রেডিং করতে পারেন বা ইনভেস্টিং করতে পারেন, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে প্রথম ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে যায় এবং আপনি প্রথম ভিডিওটা দেখতে পারেন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ট্রেড করুন, নিজের রিস্ককে ম্যানেজ করে ট্রেড করুন। আগে নিজের ক্যাপিটালকে রক্ষা করতে হবে, প্রথম শেষ কথা। নিজের ক্যাপিটাল থাকলে ট্রেড আসবে, অপরচুনিটি আসবে, বাট ট্রেডে ক্যাপিটালকে হারালে চলবে না। লস করব, ছোট লস করব, বাট বড় লস করব না। আমার যে লসটা, যে স্টপ লস যেটা নিয়ে আমি ট্রেড করছি, যদি আমার লস হয়, আমি যে ট্রেডটা নিজে সেই ট্রেডটা যদি আমার এগেনস্টে যায়, আমি সেই লসটা হজম করব, কিন্তু বড় লস আমি করবো না, আমার ক্যাপিটালকে আমি শেষ করে দেবো না, রাইট। এই শপথ নিয়ে কিন্তু ট্রেডটা করতে হবে। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, বাই বাই।